নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের জীবনে যতই উন্নতির কথা বলি, স্যাটিসফ্যাকশনের কথা বলি, মূল যেইটা না হলে আমার জীবন গাড়ি এক পাও এগোবে না, সেটা হচ্ছে অর্থ। অর্থ শুধু প্রয়োজনীয় নয়, অর্থই এভরিথিং। প্রথমে অর্থ ইনকাম করে মজুদ রাখতে হবে, তারপর কিন্তু আমার নীতিবাক্য, তারপর আমার উরুল মন, ধার্মিক প্রকরণগত দিক, যে কোনো কিছুকে তুমি স্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে পারবে। কিন্তু অর্থ যদি না থাকে তাহলে কিন্তু এই ক্রাইসিসটাই তোমাকে অন্য কোনো ভাবধারাকে পরিপূর্ণ করতে দেবে না। সেই অর্থ নিয়েই আজ আমি আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন জুলাই মাসকে দেখি, আমার হাতের মধ্যে আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে রেখেছি। আমি আবার বলছি, কোনো অ্যাপসের দ্বারা কখনো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা সম্ভব নয়। এটা আমি বলেইছি, আমি নিজেই অঙ্ক কষে এখানে জুলাই মাসের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ক্রিয়েট করে রেখেছি। এই স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, জুলাই মাসে অর্থনৈতিক সফলতা, অর্থনৈতিক স্টেবিলিটি বা অর্থনৈতিক সিচুয়েশনটা পজিটিভ ভাবে ইনক্রিজ করছে কিন্তু চারটে রাশির। আর দুটি রাশির কিন্তু অত্যন্ত নেগেটিভ সিচুয়েশন। আজকে আমি অবশ্যই এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আলোচনাটার পূর্বেই জানিয়ে রাখি, এটা কিন্তু একটা সার্বিক আলোচনা। তার কারণ আমি যদি পশ্চিমবঙ্গে দেখি, মেষ, বৃষ থেকে আরম্ভ করে কুম্ভ, মীন, প্রত্যেকটি রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ করে রয়েছে, আরো বেশি ছাড়া কম নয়। সুতরাং স্পেসিফিক ভাবে যদি আপনাকে জানতে হয় যে আমার অর্থনৈতিক জায়গাটা কেমন হতে পারে, অর্থনৈতিক সিচুয়েশনের জায়গাটা কবে উন্নতি হতে পারে, কিভাবে উন্নতি হতে পারে, কি নেগেটিভিটিকে অফ করলে উন্নতি হতে পারে, তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আপনি আমার কাছে আসেন তাহলে মনে রাখতে হবে, হাতে জেমস্টোন পরে কখনোই কিন্তু আসবেন না। এটা নীতি বিরুদ্ধ, আদর্শ বিরুদ্ধ। এটা আমার যে প্রফেশনাল এথিক্স রয়েছে, আমার যে নৈতিকতা রয়েছে, আমার যে আদর্শ রয়েছে, তার বিরোধিতা করা। এর ফলে আমি বারবার ধরে বলেছি, আমি ভালোর যতটুকু ভালো, খারাপের কিন্তু দ্বিগুণ মাত্রায় খারাপ। কেউ যদি লুকিয়ে হাতে স্টোন পরে এলাম, স্যারের চেম্বারে ঢুকছি, পকেটে রেখে দিলাম স্টোন, তারপরে আবার বেরিয়ে পরে নিলাম, অভিশপ্ত হয়ে যাবেন। খুব ভালো মতোই জানেন, কলিযুগের দুর্বাসা মুনি বলা হয় আমাকে।
তাই যারা জেমস্টোন পরেন তারা কিন্তু আসবেন না, কখনোই আসবেন না, আর কোনো সেলিব্রিটি আসবেন না। আর অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কেবল জানতে এলাম, হাজার ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার, হাজার হাজার। আমার কাছে এলে নেগেটিভিটিকে জেনে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করার প্রস্তুতি নিয়েই আসবেন, আদারওয়াইজ আসবেন না। বারবার ধরে বললাম, শুনলাম, ও ঠিক আছে, কেননা এইটা হচ্ছে মারাত্মক একটা নেগেটিভ টেন্ডেন্সি, যেটা আমার রোগটাকে আস্তে 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 বাড়িয়ে দিচ্ছে। সুতরাং যারা প্রচন্ড সিরিয়াস তারা কেবল আমার চেম্বারে আসবেন, আদারওয়াইজ, অর্থাৎ আমি আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং সেটাকে আমি শর্ট আউট করব। যদি শর্ট আউট করার ক্ষমতা না থাকে, আসবেন না। আমি সার্বিক মতেই এবার বিশ্লেষণটা শুরু করছি। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বুধ এবং সূর্যের অবস্থান, আমি যদি রাশি লগ্ন দ্বারা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু সূর্য 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 5 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। আবার যদি বুধকে ভালো মতো লক্ষ্য করি, তাহলে 7th হাউস, 5th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে, 8 হাউসকেও উচ্চস্থ করছে, 8 নম্বর ঘরে কিন্তু বুধ উচ্চস্থ হয়। তাহলে বুধ এবং সূর্যের অবস্থান এই যে মেষের ঘরে, এবং সমসপ্তমে যদি শুক্রকে দেখা যায় উচ্চস্থ অবস্থায় রয়েছে, সুতরাং লিখে দেওয়া যায় যে জুলাই মাসে অর্থনৈতিক উন্নতির জায়গাটা, মারাত্মকভাবে উন্নতির জায়গাটা, অর্থনৈতিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা, বা আমি কোনো একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি, পুরোটাই বলছি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে আমি মেষ রাশির মধ্যে লক্ষ্য করতে পারছি। মেষ রাশির এই জুলাই মাসে অর্থনৈতিক সমৃদ্ধ, এবং সেই অর্থনৈতিক জায়গাটা কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গা। এমন অনেকে আছে মেষ রাশির জাতক জাতিকা যারা প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে, প্রতিবন্ধকতার শিকার, অর্থনৈতিক প্রবলেম চলছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, কিভাবে এখান থেকে ওভারকাম করব বুঝে উঠতে পারছি না। মিলিয়ে নেবেন, যদিও সার্বিক মতে আলোচনা, তবুও জুলাই মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত পজিটিভ। এছাড়া বাদবাকি নানান ডিটেলসে আমি আলোচনা করেছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত চৌধুরীতে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন জুলাই মাস সম্পর্কে। কিন্তু মেষ রাশির অর্থনৈতিক জায়গাটা মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদি আমি বৃষর ঘরে চলে যাই, তাহলে বৃষর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। এবার এই যে বৃষর অধিপতি গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং সেখানে কেতু বসে রয়েছে। কেতুও কিন্তু তাহলে, আমি বারবার ধরে বলেছি, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, শুক্রের আন্ডারে চলে এসে কেতুও কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, সব ঠিক ছিল। কিন্তু বৃহস্পতি মানেটা কি, আমি যদি খুব সাধারণ অর্থে আমি যদি বোঝাই, তাহলে হচ্ছে সৎ মানুষদের গুরু, যাকে আমরা দেবতাদের গুরু বলি, অর্থাৎ সৎ মানুষদের গুরু, চরিত্রবান মানুষদের গুরু। দেবতা বলতে আমরা এই সৎ মানুষকে রিপ্রেজেন্ট করাকে বুঝি। আর শুক্র মানে হচ্ছে শুক্রাচার্য, অসুরদের গুরু, অসৎ মানুষদের গুরু, রাক্ষসদের গুরু। তাহলে অসৎ মানুষদের গুরু ঘরে কখনো কি সৎ মানুষদের গুরু গিয়ে বসবাস করতে পারে? পারে না। পজিটিভ রিফ্লেকশন আসতে পারে? পারে না। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যদিও বৃষ রাশির কিন্তু জুলাই মাসটা খুব একটা খারাপ নয়, কিন্তু অর্থনৈতিক ভাবে মারাত্মক সাপোর্টিভ জায়গা তৈরি হওয়া বা অর্থনৈতিক জায়গায় স্টেবিলিটিটা মানে ইনক্রিজ করাটা
বা আমি অর্থনৈতিক প্রবলেমের মধ্যে রয়েছি সেখান থেকে বেরিয়ে আসাটা, সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমি মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে সেই বুধ কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের সাথে উচ্চস্থ হয়ে রয়েছে, তাই না? এবার আমি যদি কন্যা রাশির ঘর দেখি তাহলে সেটাও কিন্তু বুধেরই ঘর, সেটা আমি পরে আসছি। কিন্তু মিথুন রাশিকে যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, উচ্চস্থ রবির সাথে বসে রয়েছে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম 100% বলে দেওয়া যায়, যদিও সার্বিক মতেই আলোচনা করছি, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন সিচুয়েশন বা ইনক্রিজ করা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে, মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি কতটুকু সেই অর্থটাকে ধরে রাখতে পারছি বা মিসইউজ করছি না, সেটা সম্পূর্ণ আমার উপরই নির্ভর করছে। কিন্তু অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত স্ট্রং রয়েছে, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রটা কিন্তু মিথুন রাশির অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এইবার যদি আমি খুব ভালো মতন কর্কটের ঘরে চলে যাই, তাহলে কিন্তু কর্কটের ঘরে যে শনি বসে রয়েছে, আবার শনির ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, মানে মকরের ঘরে চন্দ্র আর কর্কটের ঘরে শনি। 1-7 কানেকশন ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় পজিটিভ রেজাল্ট দেবে। কেন না, আমি যদি শনিকে ধরে তার যদি আমি দৃষ্টিগুলো দেখি, তাহলে প্রথম অবস্থায় কিন্তু 3 নাম্বার যে দৃষ্টি, সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং কেতু উচ্চস্থ হয়ে গেল, নেগেটিভ কি হলো? নেগেটিভ সেখানে মঙ্গল চলে এলো। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এই ফাটকা রিলেটেড জায়গা মানে কিন্তু তার কোনো ভিত স্থাপত্য পরিকাঠামো নেই, এবং এইটা যে আমার আজকে হচ্ছে কালকে হবেই তার কোনো গ্যারেন্টি নেই। এর পেছনে কোনো রকমের অধ্যাবসায় কাজ করে না। বোঝাতে পারছি? তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা অর্থনৈতিক জায়গাটা এই কর্কট রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। এই কারণের জন্যই তাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে সমৃদ্ধশালী এবং শক্তিশালী হচ্ছে, এবং সেইটা যখন আমার জীবনকে প্রভাবিত করে ফেলে এবং তার দ্বারা যখন আমার জীবন প্রভাবিত হয়ে যায়, তখন কিন্তু আমি কর্মকে ভুলে যাই, বা তখন কিন্তু আমার নৈতিকতাকে ভুলে যাই, বা তখন কিন্তু সফলতার জন্য উপযুক্ত হওয়ার জায়গাটাকে ভুলে যাই। তাহলে কর্কট রাশি হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো রয়েছে, কিন্তু সেটা পুরোপুরি ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার শ্রম দ্বারা উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি এবার সিংহর ঘরে চলে আসি, তাহলে সিংহর অধিপতি গ্রহ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সেই সূর্য কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং বুধের সাথে বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সূর্য এবং বুধের দ্বারা কিন্তু 9-6 কানেকশন, 11-5 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু মীন রাশি উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং কর্কট রাশিও উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অর্থনৈতিক মারাত্মক উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার 50% বা 60% রিয়েল সফলতার জায়গা, আর 40% বা 50% কিন্তু ফাটকা রিলেটেড জায়গাও। বুঝতে পারলাম কেন আমি পজিটিভ বললাম? তার কারণ কেবল পুরোটাই ফাটকা রিলেটেড নয়, বরঞ্চ 30% 40% ফাটকা, আর বাদ বাকিটা কিন্তু মানে আমার রিয়েল কর্মের মধ্যে দিয়ে হবে। দুই তরফ থেকে উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের আলটিমেট তো আমি জুলাই মাস নিয়ে বলছি, শুধু জুলাই মাসটাকে নিয়ে বলছি, আমি তো আগস্ট মাস নিয়ে বলছি না। তাহলে জুলাই মাস কিন্তু
অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মকভাবে অর্থ বর্ষা হওয়ার জায়গা, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি অর্থ বর্ষা হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এইবার কন্যার রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, সেখানে কিন্তু রাহু বসে রয়েছে এবং যদি খুব ভালো মতন দেখা যায় সেই রাহু কিন্তু সমসপ্তমে মঙ্গলকে হিট করছে, সেই রাহু কিন্তু সমসপ্তমে শুক্রকে হিট করছে। তাহলে রাহু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে ইমোশনাল, আবেগ, ইলিউশন দ্বারা মারাত্মক প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, আমি যা ইনকাম যখনই করছি সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা যে কোনো কারণের জন্যই হোক। আমার চাহিদা বৃদ্ধি হয়ে যেতে পারে, বা কাউকে তৃপ্ত করার জন্য আমার বাড়ির লোকজন বলছে এই করলে এইটা কেন না, বা ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে। কারোর কথা শুনে আমি এতটাই কিন্তু প্রভাবিত হয়ে গেলাম, আমি ইনভেস্ট করলাম, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি বা ইনক্রিজ হওয়ার জায়গাটা বা সঞ্চয়ের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যদি তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো মতন দেখতে হয়, তাহলে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি যৌথভাবে বলবো তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে। তাহলে তুলা রাশির ক্ষেত্রেও প্রবল অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেল, এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে যে এই শুক্র কিন্তু মঙ্গলের সাথে বসে রয়েছে। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও মারাত্মক ফাটকা রিলেটেড ইনকামের জায়গা বা ফাটকা রিলেটেড জায়গা থেকে যে অর্থটা পাচ্ছি তার দ্বারা সমৃদ্ধ হচ্ছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। কেবল ফাটকা দ্বারা সমৃদ্ধ হওয়াকে কখনো অর্থনৈতিক উন্নতি বা স্টেবিলিটি বলা চলে না, আমি অন্তত বলি না। তাহলে নেগেটিভ আরেকটা যে রাশি, যে দুটি রাশির অর্থনৈতিক নেগেটিভ কথা বলেছিলাম, প্রথম হলো কর্কট, দ্বিতীয়টা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি। আমি নেগেটিভটাই একবার বলিনি। আবার যদি খুব ভালো মতো মীন রাশিটাকে দেখি, তাহলে সেখানে কিন্তু শুক্র, কেতু আর মঙ্গল বসে রয়েছে। আর এই শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, আবার বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে মীন রাশির ক্ষেত্রেও মারাত্মক ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু আমি বিপুল অর্থ ইনকাম করতে পারি, কিন্তু আজকে করলাম, কালকেও করলাম, পরশুদিন করবো কিনা ঠিক নেই। সুতরাং একে অর্থনৈতিক সমৃদ্ধ হওয়া বলে না, একে অর্থনৈতিক উন্নতি বা স্টেবিলিটির কথা বলে না। ফাটকা রিলেটেড জায়গা এগুলো আরো মানুষকে ডুবিয়ে দেয়। যখন মানুষ আমি যতটুকু কাজ করছি তার ডবল আমি উপার্জন করতে শুরু করি ফাটকা রিলেটেড জায়গা থেকে, অকস্মাৎ অর্থপ্রাপ্তি, তখন মানুষ কিন্তু কর্মকে ভুলে যায়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে পাশ কাটিয়ে চলে যায় এবং এই ফাটকাকে বিশ্বাস করতে থাকে। তাহলে মনে রাখা দরকার, প্রথমত হচ্ছে কর্কট রাশি নেগেটিভ অর্থনৈতিক জায়গা থেকে ফাটকা রিলেটেড জায়গা, আর দ্বিতীয় হচ্ছে যৌথভাবে তুলা এবং মীন রাশি মারাত্মক ফাটকা রিলেটেড জায়গা থেকে। তিনটে রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? এইবার আমি চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল শুক্রের কানেকশনের মধ্যে বসে রয়েছে। মঙ্গল তো শুক্রের কানেকশনের মধ্যে বসে রয়েছে এবং সেখানে কেতু বসে। তাহলে আমি অর্থ ইনকাম করি, যাই করি, কখনো স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। কেননা শুক্র এবং মঙ্গলের অবস্থান সাডেন ব্লক। 10 দিন ভালো ইনকাম করলাম, হঠাৎ করে পুড়ে গেলাম, হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেল, যে কোনো ভাবেই হোক। সুতরাং বৃশ্চিক রাশিও কিন্তু অর্থনৈতিক যে উন্নতির ক্ষেত্র বা জুলাই মাসে অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমি ধনুর ক্ষেত্রে চলে আসি, ইজিয়েস্ট আগেই যেটা বললাম যে ধনুর ক্ষেত্রেও কিন্তু তার মানে বৃহস্পতি, সেই বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির ঘরে, পরিবর্তন যোগ ক্রিয়েট হয়ে গেলেও তার মধ্যে মঙ্গল এবং কেতুর অবস্থান চলে আসছে। ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা, অবৈধ বা অনৈতিক ভাবে অর্থ উপার্জনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাকে কোনো মতেই আমি অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়ার জায়গা বলতে পারি না।
এবার যদি আমি শনির জায়গাটায় চলে আসি, মকর রাশির ক্ষেত্রে চলে আসি, তাহলে মকর রাশির অধিপতি গ্রহ চন্দ্রের ঘরে বসে রয়েছে, কিন্তু চন্দ্র এবং শনির সাথে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেছে। আবার যদি দেখা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহের সাথে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। এখন মকর রাশির জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সমসপ্তমে যে শনি এবং চন্দ্রের যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, এবং বারবার ধরে বললাম শনি কিন্তু 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে যে দৃষ্টি দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 দৃষ্টি দিচ্ছে, মকর দ্বারা যদি দেখা হয় তাহলে কিন্তু এই দৃষ্টির মধ্যে পুরোপুরি ফাটকা রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা আজ জুটেছে কাল কি হবে। আজকে দেখা গেল সাডেন কিছু টাকা পেয়ে গেলাম, আবার 3 দিন অফ, আবার কিছু টাকা পেয়ে গেলাম, আবার 2 দিন অফ, আবার কিছু টাকা পেয়ে গেলাম। খেপে খেপে টাকা পাওয়ার জায়গা, টাকা কম পাবো তা নয়, কিন্তু খেপে খেপে পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই শনিকেই যদি আমি কুম্ভ দ্বারা ক্যালকুলেশন করি, 1 2 3 4 5 6 7, সমসপ্তমে যে রবিকে হিট করছে, সেই রবি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং সেই রবি উচ্চস্থ হয়ে গিয়ে কি হয়েছে, বুধের সাথে বসে রয়েছে মঙ্গলের ঘরে। এখন শনিকে যদি খুব ভালো মতন দেখা যায়, শনি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে। এবার শনি কিন্তু যদি খুব ভালো মতন তার দৃষ্টি দেখা যায় ফিজিক্যালি, তাহলে 3 নাম্বার ঘর কিন্তু বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে, সমসপ্তমে কিন্তু নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট 10 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং সূর্যকেই দেখছে। তাহলে কুম্ভ দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে কিন্তু ভালো অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা, এবং সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়ে এমন হতে পারে যে আমি একটা টিম লিডার, কেননা রবির অবস্থান সবসময় কিন্তু লিডারশিপের জায়গাটা নিয়ে চলে আসে। যথেষ্ট পরিশ্রম এবং প্রচুর মানুষের পরিশ্রমও সেখানে যুক্ত হয়ে রয়েছে, আমার সাবঅর্ডিনেট কর্মচারী সাথীও হতে পারে, এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে 4টি রাশির আমি অর্থনৈতিক জায়গাটা সমৃদ্ধশালী দেখছি, ফার্স্ট মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি, তাই তো না, ফার্স্ট মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি, তৃতীয় হচ্ছে সিংহ রাশি, আর চতুর্থ হচ্ছে কুম্ভ রাশি। আর যে দুটি আমি রাশির কথা বলেছিলাম কিন্তু যৌথভাবে 3টি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কর্কট, দ্বিতীয় হচ্ছে তুলা, আর তৃতীয় হচ্ছে মীন রাশি। এরা ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ ফাটকা রিলেটেড জায়গা থেকে যখন আমার অর্থ উপার্জন, বিপুল অর্থ উপার্জন, এবং তার দ্বারা আমরা যখন সমৃদ্ধশালী হয়ে যাই, তখন আমরা কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসকে মদত দিই, তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাই। এটা কিন্তু পরবর্তী সময়ের জন্য আমাদের ক্ষেত্রে ভীষণ খারাপ, ভীষণ খারাপ এবং ভীষণ খারাপ। আজকের মতন এটুকুই, নমস্কার।